মুহূর্তে রাজ্যের বেশিরভাগ নেতা মন্ত্রী চরমতম দুর্নীতিতে তারা আক্রান্ত, এবং এই দুর্নীতির হাত থেকে যদি পশ্চিমবঙ্গকে বের করে আনা না হয় তাহলে পশ্চিমবঙ্গের আগামী দিনে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার বলে আমাদের মনে হয়। এই সমস্ত বিষয়ে ওনাকে অবগত করানো হয়েছে। কিন্তু আপনি অনুব্রত মণ্ডল বিশেষ করে উল্লেখ করেছেন তো আপনার চিঠিতে, পার্থ চ্যাটার্জি যে টাকা পাওয়া গেছে একজন মহিলার কাছ থেকে, এত বড় দুর্নীতি সেখানে, সে কথাগুলো আপনি বলেছেন। বিশেষ করে যখন পশ্চিমবঙ্গে এটা নিয়ে তোলপাড় চলছে, একদিকে ইডি অ্যাকশন করছে, অন্যদিকে অ্যাকশন হয়ে গেছে, সেটা কেন বললেন? আপনার কি মনে হয় ইদ্রিস আলীর কথাও রয়েছে চিঠিতে? দেখুন, ভারতবর্ষের সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে আমাদের মহামহিম রাষ্ট্রপতি, এবং স্বাভাবিকভাবে গোটা দেশে সংবিধান যাতে লাগু হয় এবং সাংবিধানিক যে সমস্ত ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো যদি ঠিক মতো না চলে তো ওনাকে অবগত করানো আমাদের কর্তব্য বলে মনে হয়। রাজ্যের বিরোধী দলের প্রধান হিসেবে, সাংগঠনিক প্রধান হিসেবে স্বাভাবিকভাবে আমার কাজ ছিল এবং মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করে আমি সেই কাজ করেছি। কারণ যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছের লোকের কাছ থেকে কোটি কোটি টাকা ধরা পড়েছে এবং সেই টাকা আমরা ক্যামেরার সামনে টিভিতে দেখেছি, বা কোনো একজন নেতাকে, অনুব্রত মণ্ডলকে বারবার সিবিআই ডাকা সত্ত্বেও তিনি যাচ্ছেন না, যেখানে সাধারণ মানুষ লাইন দিয়ে চিকিৎসা পায় না, সেখানে তার বাড়িতে চিকিৎসকরা পৌঁছে যাচ্ছে, সরকারি চিকিৎসকরা। এই যে ভারতবর্ষের আইন কানুনকে পুরো তুচ্ছ তাচ্ছিল্য করে একরকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়টাও জানানো আমাদের প্রয়োজন ছিল বলে আমরা ওনাকে জানিয়েছি। দাদা, আজকে যে খবর আমরা পাচ্ছি যে বীরভূমে যে চিকিৎসক গেছিলেন চিকিৎসা করতে, তিনি জানিয়েছেন, তিনি একবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে জানিয়েছেন যে সুপার তাকে নির্দেশ দিয়েছিল যে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখে দেবেন। সুপার ছুটিতে থাকাকালীন এই নির্দেশ দিয়েছেন, কি বলবেন এটা? দেখুন, পুরো রাজ্যে তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তো স্বাভাবিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাও তো তার বাইরে নয়। গোটা স্বাস্থ্য ব্যবস্থা একটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে, কিছু নীল সাদা বিল্ডিং, আর তাতে এই ধরনের ডাক্তারবাবু যারা মানুষের চিকিৎসা করা বাদ দিয়ে নেতাদের বাড়িতে গিয়ে তাদেরকে সার্ভিস দিতে ব্যস্ত। আমাদের তো প্রশ্ন এইখানেই যে একজন সুপার কিভাবে বলতে পারেন যে এই কথা? তার মেডিকেল সার্ভিসে কোথায় লেখা আছে যে অনুব্রত মণ্ডল ডাকলে পরে তাকে বাড়িতে গিয়ে তাকে চিকিৎসকদেরকে পাঠাতে হবে? ওই সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অসুস্থ হলে তখন তো এই চিকিৎসকরা, সরকারি চিকিৎসকরা যান না। আর অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি এমনও নয় যে তিনি বাড়ি থেকে হসপিটাল অব্দি পৌঁছতে পারবেন না। সামান্য ফিস্চুলার প্রবলেম, যারা জানে যে খুবই অর্ডিনারি প্রবলেম, এরকম কোনো বিষয় নেই যে সেখান থেকে সে হেঁটে যেতে পারবে না। এসএসকেএম অন্তত পক্ষে তাই বলছে, তিনি কলকাতা চলে যেতে পারছেন ডাক্তার দেখানোর জন্য, এসএসকেএমে ভর্তি হয়ে লুকিয়ে থাকার জন্য, আর বাড়ি থেকে হসপিটাল যেতে পারছেন না। দাদা, আপনার চিঠিতে একটা জায়গায় রয়েছে যে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মাথায় আসছেন। আমাদের রাজ্যপাল যিনি ছিলেন জগদীপ ধনখড়, তিনি বিষয়টি অপোজ করেছেন, কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার কি কোথাও আশঙ্কা করছেন যে এই বিষয়টি তাহলে কোথাও আইনে একবারে হতে পারে? দেখুন, এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা যারা আছেন, যারা তারাই বলবেন। আমরা এই চিরাচরিত প্রথা যেটা চলে এসছে যে বিশ্ববিদ্যালয়ের মাথায় সম্মানীয় আচার্য রূপে রাজ্যপাল থাকেন এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সম্মানীয় আচার্য রূপে মাননীয় প্রধানমন্ত্রী থাকেন, এই নিয়মটা বিজেপি চালু করেছে এরকম তো নয়। ভারতবর্ষের কাস্টমস এটা বা এডুকেশন ডিপার্টমেন্টের এটা প্রথা বলতে পারেন। এই প্রথাকে ভাঙার কেন প্রয়োজন হয়ে পড়লো এবং এতটাই কেন মাননীয় মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার জন্য অধীর আগ্রহী হয়ে উঠলেন, আমরা এখনো পর্যন্ত আমাদের বোধগম্য হয়নি। আপনার চিঠিতে মুখ্যমন্ত্রীর নাম রয়েছে, পাহাড় মতন একটা দুর্নীতি সেখানে রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীরও নাম আপনি লিখেছেন। মোস্ট প্রবলি আপনি মনে করছেন তিনিও ইনভলভ রয়েছেন তাতে, অভিষেক ব্যানার্জি ইনভলভ রয়েছে দুর্নীতিতে, সে কথাও লিখেছেন। তো কালীঘাটের যারা রয়েছেন তাদেরও নাম আপনি সরাসরি চিঠিতে রাষ্ট্রপতিকে দিলেন, এটা কেন? দেখুন, যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কোনো একজন শিক্ষামন্ত্রী বা কোনো একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত তা সর্বোচ্চ নেতৃত্বের সেখান থেকে আশকারা পাওয়া যাচ্ছে, এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। আপনাদের সামনে আমি বলেছি, ওনাদের প্রাক্তন বিধায়ক সেই দাবি করেছেন, তাকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 5 জনের নাম দিয়ে দিতে, পার্থকে আমার নাম করে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের, তারা সবাই জড়িত। পার্থ চট্টোপাধ্যায় তো শুধু বলিকা বকরা বলতে পারে, বলির পাঠা করা হয়েছে তাকে। সুব্রতবাবু, রাষ্ট্রপতির কাছে আপনার এই চিঠি, স্মারকলিপি এবং বাংলার ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে দুর্নীতি প্রসঙ্গ, আপনি কি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন বাংলায়? দেখুন, রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা একান্ত প্রশাসনিক
ব্যাপার। স্বাভাবিকভাবে যদি একের পর এক মন্ত্রী এইভাবে ধরা পড়ে এবং জেলের ভেতরে যায়, তখন তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন হয়েই পড়বে স্বাভাবিকভাবে। আপনাদের দলের একজন নেতা তিনি বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে এই সরকার আর 1 বছর চলবে কিনা ঠিক নেই। আপনারা কি মনে করছেন 2026 পর্যন্ত এই সরকার, বাংলার সরকার টিকবে? দেখুন, এখন আমরা যে পরিপ্রেক্ষিত দেখতে পাচ্ছি বাংলার রাজনীতিক ক্ষেত্রে, অলরেডি নাম্বার 2 হিসেবে যিনি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে, যিনি তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 হিসেবে সবার সামনে এসেছে, বারবার পরিষদীয় দলের নেতা ছিলেন, একসময় শিক্ষামন্ত্রীর মতো পদ সামলেছেন, শিল্পমন্ত্রীর মতো পদ সামলেছেন, তিনি এই মুহূর্তে জেলের ভেতরে। এবং বাংলার জন্য মনে হয় খুব লজ্জার, আমার তো অন্ততপক্ষে মনে হচ্ছে। এবং তারপরেও এই এতজন নেতা, 19 জন নেতা, তাদের মধ্যে কয়েকজন যদিও মৃত, তাদের বিরুদ্ধে তাদের সম্পত্তি বৃদ্ধির মামলা হাইকোর্ট তার সংজ্ঞান নিয়েছে এবং হাইকোর্ট সেখানে ইডিকে পার্টি করেছে। স্বাভাবিকভাবে ইডির তদন্ত হওয়া সময়ের অপেক্ষা, যদি হয় তাহলে তো ক্যাবিনেটের মিটিং এর পরে জেলের ভেতরে হবে, আলিপুর জেলে ক্যাবিনেটের মিটিং হবে। তো এই যদি পরিস্থিতি হয়, তো স্বাভাবিকভাবেই আমার তো মনে হয় সরকার 26 অব্দি টিকবে না। জেল থেকে তো আর সরকার চলতে পারে না। দাদা, আজকে অনুব্রত মণ্ডল একটা অদ্ভুত একটা ওনার ডিমান্ড করেছেন। উনি লোকাল যে সুপার তাকে তার উপর জবরদস্তি প্রেশার করছেন যে আমাকে অপারেশন করুন পাইলসের জন্য। এটা কতটা মানে একটা ন্যায়সঙ্গত? দেখুন, প্রথমত হচ্ছে অনুব্রত বাবু যে মাছ কাটতে কাটতে ডাক্তারিও পাশ করে গেছেন আমাদের জানা ছিল না। তো স্বাভাবিকভাবে উনি বলতে পারেন না যে ওনার অশ্ব বা ফিস্চুলা যাই হয়ে থাকুক তা অপারেশন করা এখন প্রয়োজন কিনা। প্রয়োজন বা অপ্রয়োজনীয় সেই বিষয়টি যারা এক্সপার্ট সার্জন যারা আছেন তারা বলবেন। বারবার তো প্রমাণিত হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ডাক্তারবাবু আছে, বড় সড়ো খাঁচা ছিল, বড় সাইজ, সেই জন্য বড় মাছ, সেটা একটু সময় লাগলো। দাদা, আরেকটা কথা, এবার সূত্র মারফত জানা যাচ্ছে যে উনি নাকি তড়িঘড়ি অ্যারেস্ট এড়াতে সুপ্রিম কোর্ট আসছে। আসুন, সুপ্রিম কোর্ট কেন, যেখানে যাওয়ার ইচ্ছে যান। হ্যাঁ, হেগেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, যেখানে ইন্টারন্যাশনাল আদালত আছে। কিন্তু ওনাকে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে উনি কিছু পাবেন না রিলিফ, আপনি বলছেন? কোথাও পাবেন না। যে পরিমাণ চুরি করেছেন সেইখানে বাঁচার কোনো সম্ভাবনা নেই। ধরা পড়ে গেছেন, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আমি একটু অনুব্রত 10 বার তাকে চিঠি পাঠানো হয়েছে হাজিরা দেওয়ার জন্য। তিনি নানান অজুহাত করেছেন বলে অভিযোগ। SSKM, জেলা হাসপাতাল, সরকারি হাসপাতালের চিকিৎসকের বাড়িতে, এখন সুপ্রিম কোর্টে যাওয়া এবং রক্ষা কবচ চাওয়া, এটা কি আপনি মনে করেন যে পালিয়ে বাঁচার চেষ্টা? দেখুন, চোর ধরা পড়লে পালানোর চেষ্টা করবে। তো স্বাভাবিকভাবে একজন চোর আর এই রাজনৈতিক চোর, এই দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এদের যে বাইরের চেহারাটা, যেগুলো আপনারা একসময় প্রচার করতেন, চরাম চরাম, নকুলদানা, হ্যাঁ, আরো কত কি, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এগুলো সব ফুলনো চেহারা, পাম্প করা চেহারা, বেলুনের চেহারা। এই বেলুন চুপসে গেছে, এই ফোলানো চেহারা বেশি দিন থাকে না, আর্টিফিশিয়াল চেহারা মানুষের বেশি দিন থাকে না। ভীতু এবং চরমভাবে ভীতু এই সমস্ত চোর মার্কা নেতারা, সেটা জনগণের সামনে আস্তে আস্তে স্পষ্ট হয়ে যাচ্ছে। কালকে আগামীকাল উপরাষ্ট্রপতি হিসেবে জগদীপ ধনখড় তিনি দায়িত্ব নেবেন। তৃণমূল কংগ্রেস তারা উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি। উপরাষ্ট্রপতি যখন দায়িত্ব নেবেন তখন কি থাকা উচিত তাদের? দেখুন, ভারতবর্ষের যে সরকার এবং বিরোধী দল, তাদের মধ্যে যে স্ট্যান্ডার্ড একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্ক অনুসারে তো থাকা উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস তো এই সমস্ত রীতিনীতির বাইরে, তারা এই সমস্ত রীতিনীতি মানেনও না, বিরোধী দলদের উপযুক্ত সম্মানও দেন না। আমার জানা নেই তারা থাকবে কিনা। কিন্তু ভারতবর্ষের যে চিরন্তন রীতিনীতি আমাদের পূর্বপুরুষেরা, আমাদের যারা সংবিধান প্রণেতারা যারা তৈরি করে গেছেন, সেই অনুসারে তাদের থাকা উচিত। সুকান্ত, বিহারে সরকার পড়ে গেছে, বিজেপির সঙ্গে জোট ভেঙে নীতিশ বেরিয়ে এসেছে, এখন 3 শপথ নেবেন আজকে। টিএমসি এটাতে খুব খুশি হয়েছে, যেহেতু আপনারা সেখানে মহারাষ্ট্রের মতন করতে পারেননি, আপনাদের সরকার ছেড়ে বেরিয়ে গেছে নীতিশ কুমার। টিএমসির খুশি নিয়ে আপনি কি বলবেন? দেখুন, খুশি থাকতে বলুন। ওই পরের বিয়েতে গিয়ে লোককে নিয়ে অনেক কিছু লোক হাততালি দেয় আর কি, সেরকমই অবস্থা। পরের বিয়ে চলছে, এখন ওরা আনন্দ করছে, চিন্তা নেই। মহারাষ্ট্রের জায়গা তো এখনো অনেক জায়গায় বাকি আছে, সময় এলেই বুঝতে পারবে। বাংলাতে হতে পারে, সর্ব জায়গায় হতে পারে।
ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন, টেম্পারেচার, প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশার, যেভাবে- বিক্রিয়া তো হয় এই সবের উপর নির্ভর করে। যেভাবে নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে, এই জন্য বলছিলাম কি কি পশ্চিমবঙ্গে হতে পারে, কারণ মহারাষ্ট্রতে দেখা গেছিল ইডি অ্যাকশন অনেক শিবসেনা এনসিপির উপর বেড়ে গেছিল, তারপর এখন সরকার পড়ে গেল। পশ্চিমবঙ্গে একই অ্যাকশন চলছে ইডি সিবিআই। দেখুন, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে আলাদা। পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে থু থু করছে, ঘৃণায় ভরে আছে তাদের চোখ, এবং যেভাবে নেতা মন্ত্রীদের বাড়িতে যে তৃণমূল কংগ্রেসের দোদ্দণ্ডপ্রতাপ দাদাদের দাপটে জনগণ মুখ খুলতে পারতেন না, সেই জনগণ এই মুহূর্তে বাজারে দাঁড়িয়ে, ট্রামে, বাসে, সব জায়গায় বলছে যে এই তৃণমূল আর না। অতএব এই সরকারের চলে যা সময়ের অপেক্ষা। মহারাষ্ট্রের মতো হতে পারে বা অন্য কোনো পদ্ধতিতেও হতে পারে, কিন্তু সময়ের অপেক্ষা। সুকান্তবাবু, এর আগে আমরা দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন কোর্টে তোলা হচ্ছিল, হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, জুতো ছোঁড়া হয়েছে। অনুব্রত মণ্ডল হাসপাতালে গিয়েছিলেন, গরুচোর বলে স্লোগান হয়েছে। ভগবানপুরে তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারা হয়েছে। ভগবান গোলায় বিধায়কের বাড়ি ভাঙচুর হয়েছে। জেলা মোর্চা, 7টি মোর্চা বিভিন্ন স্তরে আন্দোলন করছে। জেলা, প্রত্যেকটি জেলায় আন্দোলন হচ্ছে এই মুহূর্তে, এবং মানুষের এই যে আক্রোশ এতদিন পরে হয়েছে, কারণ মানুষ বিজেপির আন্দোলন, সে 28 তারিখের মিছিল বলুন, তারপরে আমাদের ধর্ণা বলুন, আমাদের ধর্ণা চলছে, সেই সমস্ত কিছুকে সামনে রেখে মানুষ কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করছে। তো স্বাভাবিক, বিজেপি বিরোধী দল এবং বিরোধী দলের ভূমিকা পালন করছে, মানুষকে বলছে যে এই যাদেরকে আপনারা ভোট দিয়েছিলেন তারা নিতান্তই চোর, তার থেকে বেশি কিছু নয়। এবং মানুষের মনে এই ধারণা কিন্তু বদ্ধপরিকর হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তারা ভুল করেছিলেন। এবং আপনারা দেখছেন এই বারবার যে ঘটনাগুলো ঘটছে, ভতে পৌঁছে গেছে। আর কয়েকদিন, বেশি দিন দেরি নেই, যেদিন ভবানীপুরে পৌঁছে যাবে। 26-এর আগেই বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি। সে তো সময় বলবে আগামী দিনে, কিন্তু এই সরকার টিকবে না। তবে আমরা বিরোধী দলের সবাইকে ভাঙিয়ে নিয়ে এসে অনৈতিক পদ্ধতিতে সরকার গঠনের খুব একটা পক্ষপাতী নই। বিজেপি নিজের চেষ্টায়, নিজের দৌলতে, নিজের লোকেদের দ্বারা, আমাদের নেতারা ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে এখানে সরকার তৈরি করবে। একবার ছোট্ট করে আরেকবার ডিবেট করে দেন যদি, রাষ্ট্রপতিকে কি বলেছিলেন এবং রাষ্ট্রপতি শাসন চান কিনা আপনারা? দেখুন, মহামহিম রাষ্ট্রপতি হবার পর শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সাথে আমাদের প্রথম সাক্ষাৎকার। পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে আমি তার কাছে অভিনন্দন, শুভেচ্ছা সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি, তাকে বলেছি, শুভেচ্ছা জানিয়েছি। এবং তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতিতে একজনের পর একজন নেতা, কেউ ভেতরে আছে, কেউ সিবিআইয়ের সাথে লুকোচুরি খেলছেন এবং পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, আগামী দিনে এই দুর্নীতি তার আরো বহুদূর পর্যন্ত যাবে, এই সমস্ত বিষয়েই ওনাকে আমি অবগত করিয়েছি। এবং রাষ্ট্রপতি শাসন চান? কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সে তো সময় ঠিক করবে, এবং ভারতবর্ষের সংবিধানের যে নিয়মগুলো আছে সেগুলো ঠিক করবে। যদি প্রয়োজন হয় হবে। ঠিক আছে বাবু।